দেখুন, শীতের শুরুতে সকালবেলায় সামান্য কুয়াশা পড়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই মাঠের ভিতরে একটু দূরে দেখা যাচ্ছে হয়তো আর কিছুদিন পরে আমি যেখানে বসে আছি এখানেই কুয়াশা, ওই পরিমাণ কুয়াশা এখানেই থাকবে ইনশাআল্লাহ। এই দেখুন, যত টিনের ঘর দেখতে পাচ্ছেন, এই টিনের ঘরের বাসিন্দারা সবাই গার্মেন্টসের শ্রমিক। তাই বলে আমি তাদেরকে অবহেলা করে কোনো কথা বলছি না, কারণ আমাদের এখানে পার্শ্ববর্তী তিনটা বড় বড় গার্মেন্টস আছে, যেখানে অনেক শ্রমিক কাজ করে, কয়েক হাজার শ্রমিক কাজ করে। তো সেই পরিমাণ শ্রমিকের বাসস্থান যদি পাকা বাসস্থান তৈরি করতে হয় তাহলে অনেক বিনিয়োগের প্রয়োজন। সেই পরিমাণ বিনিয়োগের সামর্থ্য এখানকার স্থানীয় বাসিন্দা যাদের জমি আছে তাদের সেই সামর্থ্য নাই। সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যতটুকু সুন্দর করা যায় টিনের ঘরের মধ্যে বসবাসের যোগ্য করে সেগুলিকে ভাড়া দিয়েছে, এবং আমার শ্রমিক ভাইয়েরা সেখানেই থাকে আলহামদুলিল্লাহ, এবং সেখানে বসবাস করে কষ্ট করে এই দিনের পর দিন সকাল 8টা থেকে রাত 8টা, 10টা, 12টা পর্যন্ত প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি সেক্টরে রপ্তানি বৃদ্ধির জন্য। কিন্তু দুঃখের বিষয় যে আমরা, অর্থাৎ আমাদের সরকার বা যে যখনই দেশ পরিচালনা করুক না কেন, দেশের স্বার্থ যদি কেউ সঠিকভাবে না দেখে এবং সেই অনুযায়ী না পদক্ষেপ নেয়, তাহলে কে ক্ষমতায় আসলো আর কে গেল আসলে তাদের দেশের কিছুই যায় আসে না। দেশ ক্ষতিগ্রস্ত হতে থাকে। গত স্বাধীনতার পর থেকে পর্যন্ত আর্থিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হতে 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 আমরা একেবারে তলানিতে এসে ঠেকেছি। হ্যাঁ, উন্নয়ন অনেক হয়েছে, এটা ঠিক, আমরা বলছি না যে উন্নয়ন হয় নাই, অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু তার বিনিময়ে বিদেশি ঋণ কত, বৈদেশিক মুদ্রায় আমরা কত ঋণ নিয়েছি, এটা কি আপনি জানি না। এবং আমাদের প্রত্যেকের মাথার উপরে বৈদেশিক ঋণের বোঝা কতটুকু আছে তাও আমরা কেউ জানি না। আমরা সকালে 8টায় যাই শ্রমিক হিসেবে কাজ করতে, কঠোর পরিশ্রম করি, রাত্রে আসি, বাজার করার সময় পাই না, সপ্তাহে একদিন ছাড়া, তাও অনেক সময় হয় না কাজের চাপ থাকলে। যাই হোক, সরকার যদি এসব ব্যাপারে, একটা দেশের সর্ববৃহৎ রপ্তানি খাত হওয়া সত্ত্বেও তার প্রতি সর্বোচ্চ নজরদারি না করে, তাহলে আপনি কি করতে পারি বলেন?
আর সরকার কারা? যেই আসে এই দেশে সবই তার নিজের পকেট ভরে বিদেশে কীভাবে পাচার করবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। যেদিন ক্ষমতায় চেয়ারে বসে তার পরদিন থেকে সেই চেয়ার ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই একই কাজে ব্যস্ত থাকে। তা জনগণের খবর কখন নেবে এটা বলেন? যার ফলে জনগণ দিন দিন দরিদ্র থেকে দরিদ্রতম হতে হচ্ছে। অনেক লোক আছে যারা হয়তো আগে কাজ করতো, শ্রমিকের কাজ করতো, তারপর কোনো কারণবশত গিয়ে কৃষিকাজ করে, সেখানে আবার আর্থিক কিছু সমস্যা আছে, সেই জন্যে আবার সমিতির কাছে গিয়ে লোন নেয় অত্যাধিক সুদে। সেই লোনের টাকা ঠিক মতন পরিশোধ করতে পারে না, তাই নিয়ে ভোগান্তি শেষ নাই গ্রামের লোকজনের। যারা দরিদ্র হতদরিদ্র লোক তাদের এই ভোগান্তি শেষ নাই। অনেকে টাকা না দিতে পারে আত্মহত্যা পর্যন্ত করে, এরকম অনেক নজির আছে এই দেশে। আমরা এখন জানতেছি যে গ্রামীণ ব্যাংক বলেন বা অন্যান্য সমিতি বলেন ক্ষুদ্র ঋণ, কিন্তু ক্ষুদ্র ঋণ আমাদের দেশে তো দেখছি দরিদ্র লোকজনরা শুধু আরও ক্ষুদ্র দরিদ্র তৈরি করে করতেছে আর কি। তা ক্ষুদ্র ঋণের বাস্তব ইফেক্ট আমাদের বাংলাদেশে নাই। এখানে উন্নতি তো দূরের কথা, হ্যাঁ, যে সমস্ত সমিতি বা যে সমস্ত ব্যাংক ক্ষুদ্র ঋণের সাথে জড়িত সরাসরি, তারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতেছে সুদের মাধ্যমে। গরিব মানুষের কাছে রক্ত চুষে এই সুদের টাকা তারা হাজার হাজার কোটি টাকা বছরে উপার্জন করতেছে, অথচ তাদের কাছ থেকে নেওয়া টাকা ব্যক্তি বছর শেষে দেখা গেছে সে তার সব কিছু নিঃশেষ হয়ে গেছে, সব বিক্রি করে সব সমিতির টাকা পরিশোধ করতে গিয়ে উচ্চ হারে সুদে। কারণ আপনার বাংলাদেশে তো ব্যবসা কতটুকু আছে, কত % লাভ হয় ব্যবসায়? আমি টাকা নিলাম একজনের কাছ থেকে, এক সমিতি থেকে 100 টাকা লোন নিলাম, সমিতিকে আমার লোন ফেরত দিতে হয় সব মিলে 23-24% শতকরা। আমি কত লাভ করি ব্যবসায়? 5 থেকে সর্বোচ্চ 10 টাকা। তাহলে বাকি টাকার যে ঘাটতি টাকা, এই জায়গা আমি কোত্থেকে দিব? কোত্থেকে আসে বলেন? ফলে আমার ওই দিন দিন শুধু ওই গরিবই হইতেছি, এবং সমিতির উপর নির্ভর করে চলতে হইতেছে। একসময় আমার হয় গ্রাম ছেড়ে পলাইতে হইতেছে, আর না হলে আত্মহত্যা করতে হইতেছে, আর না হলে বাড়িঘর সব বিক্রি করে অন্য এলাকায় চলে যেতে হইতেছে। এরকম নানানো সমিতির টাকা লোন নিয়ে এরকম নানা গল্প, বাস্তব ঘটনা অভাব নাই। এ দিয়ে ডকুমেন্টারি তৈরি করলে কয়েকশো ডকুমেন্টারি তৈরি করা যাবে। তো আমি সেটা বলছি না, ডকুমেন্টারি তৈরি করা মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষ যেন আর গরিব না হয়, গরিব মানুষ যেন আর গরিব না হয়, এটাই আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া, আকাঙ্ক্ষা, আমাদের পাওয়ার আকাঙ্ক্ষা। এবং সেজন্যে যে সরকারই আসুক, তারা যদি আন্তরিকতার সাথে গরিবের কথা চিন্তা না করে তাহলে এই দেশ তো কোথায় যায় ঠেকবে আল্লাহ পাক ভালো জানে। আমাদের পরে ভিয়েতনাম স্বাধীন হয়েছে, সেই ভিয়েতনামে 90% মহিলা ছিল, 10% পুরুষ ছিল। আজকে সে ভিয়েতনামের কী অবস্থা? আপনারা ভালো জানেন। ভিয়েতনামে এই গার্মেন্টসের ব্যবসা করে তারা এত উন্নত হয়ে গেছে
যে আমাদের বাংলাদেশে যা উন্নত হয়েছে গত 50 বছরে, তার ডাবলেরও বেশি উন্নত হয়েছে ভিয়েতনাম, শুধুমাত্র তাদের সততা আর কর্মনিষ্ঠার জন্যে। আর আমাদের অসৎ উদ্দেশ্য, দুর্নীতি, চুরি, এই সমস্ত চরিত্রহীন কাজের জন্য আমরা উন্নতি তো দূরের কথা, তলানিতে গিয়ে ঠেকছি। তা না হলে আজকে আমাদের দেশ আসলে সিঙ্গাপুরই হতো, যদি মানুষ সৎ হতো, যদি সরকার বা সরকারের যে সমস্ত মন্ত্রণালয় আছে এবং যত সরকারি কর্মচারী আছে তারা যদি সৎ হতো, তাহলে এই দেশ আজ সিঙ্গাপুরই হতো। আফসোস। ভেবেছিলাম গত 5ই আগস্ট 2024 সালে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশটা একটা পরিবর্তন আসলো। দেশে অনেক আশা ছিল যে এই ইউনূস সাহেব তার নেতৃত্বে দেশটাকে দ্রুত অনেক ডাইনামিকভাবে অনেক কিছু করে ফেলবে। কিন্তু দুঃখের বিষয়, তিনি একমাত্র যোগ্য, আর বাকি ওনার যত উপদেষ্টারা আছেন তার মধ্যে 2-1 বাদে বাকি সবই অকর্মণ্য। এরা শুধু জনগণের ট্যাক্সের টাকায় গাড়ি, বাড়ি, বেতন, আরও বিভিন্ন ফ্যাসিলিটিস এগুলি ভোগ করতেছে। কিন্তু এগুলি তারা জানে তাদের তো আর জীবনে কিছু পাওয়ার নাই, কোনো চাকরিও পাবে না কোথাও, সেই জন্য যা পাওয়া যায়। কিন্তু জনগণের কথা একবারও চিন্তা করতেছে না যে দেশটারে একটু তাড়াতাড়ি ঠিক করি। কিসের সংস্কার? সংস্কারের জন্য যে সমস্ত লোকজন নিচ্ছে, এগুলি কি করে? এগুলি কিসের সংস্কার করে? এই যে জুলাই সনদ তৈরি করছে, এটা কি? এটা তেজপাতা আর কলাপাতা আর জুলাই সনদ একই কথা। তার মধ্যে এই প্রফেসর ইউনূস সই করলো, কেন সই করলো? এটা তেজপাতা বা কলাপাতার উপরে উনি কেন সই করলেন? ধান্দা আছে ওনার। তা না হলে এরকমভাবে উনি সই করলেন কেন? উনি সই না করে অপরাধ করতেন। ওনারা তো থাকার কী দরকার? উনি পারতেছে না, কিছু করতে পারে না। দেশে আইন নাই, কোনো কিছু নাই। চরম অরাজকতার মধ্যে দেশ চলতেছে। মন্ত্রণালয়ের ভিতরে সবাই সেক্রেটারি, দাঁড়ানো সেক্রেটারি, ওই আসল সেক্রেটারিও সেক্রেটারি, অবস্থা এরকম। আর পাড়া মহল্লার কথা তো বলা বাহুল্য। সেখানে মুখ উঁচু করে কথা বলা, মানে নির্দিষ্ট কারোর সম্বন্ধে কথা বলা বা সত্যিকার অর্থে কথা বলা বা ন্যায্য কথা বলা, এগুলি তো একেবারে নিষিদ্ধ। বললেই মায়ের, কোনো ইনসাফ আছে? আমি একটা ন্যায্য কথা বললাম, আমাকে দিল মায়ের। দেখার কে আছে? কেউ আছে? কেউ নাই। থানায় যাব, বলবে পারবো না। এইভাবে কি চলে নাকি? সবশেষে এই বুড়ো উপদেষ্টারা যারা আছে, এদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা তো এখন সবাই পলানোর ধান্দায় আছেন, তো পলানোর আগে অন্তত নির্বাচনটা ঠিক মতো সেরে দিয়ে যান, যাতে সঠিকভাবে নির্বাচন হয়। নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো গোলমাল না হয়,
সে ব্যাপারে আপনারা দৃষ্টি রেখে পদক্ষেপ নিয়ে নির্বাচনটা সেরে পরবর্তী যে সরকার আসে তাদের হাতে ক্ষমতা দিয়ে নির্বিঘ্নে চলে যান। জীবনে শেষ মুহূর্তে আল্লাহ অনেক দিছে আপনাদের, জীবনের শেষ মুহূর্তে আল্লাহ আপনাদের অনেক কিছু উপভোগ করার জন্য দিছে। এখন বাকিটুক আল্লাহর উপর শুকরিয়া আদায় করে বাকি কাজটা সম্পন্ন করে ভাগেন। আর কি বলবো আপনাদের। আপনারা ভালো কোনো কথা বা ভালো কোনো প্রশংসা শোনার যোগ্যতা আপনারা রাখেন না। দুই চারজন উপদেষ্টা ছাড়া। ইউনূস সাহেবকেও শুরুতে ভাবছিলাম যে ওনার নেতৃত্বে অনেক কিছু ইনশাল্লাহ হবে, কিন্তু উনি পুরা দেশবাসীকে এত হতাশ করছেন যে ওনার নোবেল পুরস্কারের যে খ্যাতি বাংলাদেশের লোকের মধ্যে ছিল, সেই খ্যাতি বাংলাদেশের লোকের মধ্যে এখন আর নাই। তাহলে উনি কি হারিয়েছেন এবার বুঝেন। ওনার নোবেল পুরস্কার বাংলাদেশের বাইরে আছে, বাংলাদেশের ভিতরে ওনার নোবেল পুরস্কার নাই। তাহলে ওনার লাভটা কি হলো? কিন্তু করতে পারতেন, করেননি, করতে চান নাই, বা ওনার ওই দক্ষতা নাই। একটা মোহাম্মদপুরে সন্ত্রাস দমন করতে 14 মাসেও পারে নাই, এটা কোনো কথা? 14 ঘন্টার বেশি লাগার কথা না। এই এক মোহাম্মদপুরে সন্ত্রাস দমন করার জন্য 14 ঘন্টার বেশি লাগার কথা না, সেখানে 14 মাসেও তা হয় নাই। তাহলে এই যে উপদেষ্টারা যে জনগণের এত পয়সা খরচ করলো, আমি একটা উদাহরণ বললাম মোহাম্মদপুর হিসেবে, সারা দেশটাই একটা মোহাম্মদপুর হিসেবে যদি চিন্তা করেন, তাহলে এরা কি করলো? এদের পুলিশ বাহিনী, এদের আর্মি মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখছে, আর উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন আগলুম বাগলুম করে যাইতেছে কাজ না করে, তার নিচে গিয়ে হইতেছে তার কোনো খবর রাখে না। উনি গুলশান থাকে, ওই শহরের মধ্যেকার খবর রাখে, আর যে যা বলে তাই একটু শোনে। এর কি খবর, এর বাইরে কি জানে? উনি কোনো খবরই রাখে না যে আসলে বাস্তবে কী হচ্ছে। উনি কয়েকদিন আগে বললেন আগের থেকে এটা কমে গেছে, আগের থেকে আওয়ামী লীগের মিছিল অনেক কমে গেছে, আগের থেকে পুলিশে যে মারতো পাবলিকে সেটা অনেক কমে গেছে। এই সমস্ত লজ্জা করে না এই সমস্ত কথা বলতে? এগুলি এমন লোভী, আমি না পারলে তো আমি ছেড়ে দেবো পদ। একজন সৎ লোক সে যদি না পারে, সে যদি মনে করে যে না এই পরিস্থিতিতে আমার পক্ষে কাজ করা সম্ভব না, তো আমি পদত্যাগ করব। এইগুলি এমন ক্ষমতার লোভ, আর এমন জিনিস মানে টাকা পয়সার লোভ, আর এমন বিনা পয়সায় মানে সুবিধা ভোগ করার এত লোভ যে এরা পদত্যাগ করে না। অথচ বিদেশের দিকে তাকায় দেখেন, 1 বছরের মধ্যে 3-4টা প্রধানমন্ত্রী, ব্রিটেনের দিক তাকান, 1 বছরে 3টা প্রধানমন্ত্রী পদত্যাগ করছে। কিভাবে? আর আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পদত্যাগ করছে? করে নাই। তো ওই জাতির উন্নতি কেমনি হবে?